চলে এসে তাদের সন্তান সন্ততির বিরুদ্ধে। কাজে এই যে আমি বললাম বাঙালিদের জন্য আমাদের জন্য একটা হতাশার জায়গা যে আমরা কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে যে বিকল্প ব্যবস্থা নেই, 1 বছর না 6 মাসের মধ্যে তারা আবার দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। যে কারণে আমি বললাম বাংলাদেশ আসলে মূল সমস্যা, বাংলাদেশ আসলে মূল সমস্যা কি আমার বিবেচনা মূল সমস্যা হচ্ছে স্বাধীনতার এতগুলো বছর পরেও বাংলাদেশ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে আমরা জবাবদিহিতার কোনো কাঠামো তৈরি করতে পারিনি। এই যে আমরা বলছি যে নির্বাচন কমিশন, আবার বলছি তত্ত্বাবধায়ক সরকার, মানেটা কি? নির্বাচন কমিশন যদি স্বাধীন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন করতে হয় না। আমার নির্বাচন কমিশন যদি স্বাধীন হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার দরকার না। আমাদের আস্থা যে তৈরি হয় যে নির্বাচন কমিশন নিজে স্বাধীন নির্বাচন দিবে, নির্বাচন কমিশন স্বাধীন করবো, আবার তত্ত্বাবধায়ক সরকার রাখবো, এ তো মিলে না। কাজে আমি খুব আশার জায়গাটা কিন্তু এই সরকারের মধ্যে দেখছি না। আর আমি যে আপনি পত্রের কথা বলছিলেন, আপনাকে যদি আমি চিত্রায়িত করতে বলি গত 1 বছর আপনি কিভাবে করবেন, আমি এই প্রসঙ্গটা একটু পরে আসে। আমি আমার 2007 পূর্ববর্তী অবস্থা হচ্ছে যে আমি 11 জানুয়ারি পূর্ববর্তী অবস্থা থেকে যে এখনকার অবস্থাটা একটু আমার জন্য খারাপ আমার কাছে মনে হয়। এর আরেকটা উদাহরণ আসলে ওনার কাছ থেকে আমি পাইলাম, যে যেমন ধরেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের 4 উপদেষ্টা যারা পদত্যাগ করে চলে গেছেন তাদের সম্পর্কে এখন বিভিন্ন রকম তথ্য আসছে। 4 থেকে 5 জন, যে 4 জন পরে চলে গেছেন তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আসছে। এটা খুবই ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে এই কারণে যে তারা যখন পদত্যাগ করেছেন তারপরে খবরের কাগজ বলছে ওনারা কি কি করেছেন, ওনারা কি কি ভুল করেছিলেন। আমি কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তাদের কোন রকম কথা আমি পত্রিকা আমি পড়ি নাই। সরকারের উপর থেকে একটা চাপ ছিল বলে বলা যাবে না। এক্স্যাক্টলি। আমি কিছু কিছু বেরিয়েছে আমি প্রধান সংবাদপত্রগুলির কথা বলছি, এবং প্রধান সংবাদপত্রগুলি যেদিন তারা পদত্যাগ করলেন, তার পরদিন তারা মানে বিস্তারিত ব্যাখ্যা করলেন এই 4 জন উপদেষ্টা কে কোথায় কি করেছে। আপনি কথাকে বলবেন প্রধান কাগজ আমি 2-3টিকে বলতেই পারি, আমি প্রথম আলোকে বলতে পারি, ডেইলি স্টারকে বলতে পারি, আমি যুগান্তরকে বলতে পারি, সমকালকে বলতে পারি। সবগুলি কাগজ কিন্তু একই ধরনের রিপোর্টিং করেছে ওনাদের ব্যাপারে, যে কেন তাদের চলে যেতে হলো, আমাদেরকে জ্ঞানদান করছেন তারা। তো ওনাদের সবকিছু যদি জানা থাকে ওনারা আগে কেন বলেন নাই, এটা আমার একটা প্রশ্ন। এটা যদি সরকারের চাপ থেকে হয় সেটা ভয়ঙ্কর পরিস্থিতি, আর যদি ওনারা নিজের থেকে এরকম হয়ে থাকেন তাহলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি। আর ক্রোড়পত্রের ক্ষেত্রে আপনি আমার বলতেছেন যে এই সরকারের কোন কোন জিনিসগুলি আমার কাছে আসলে সত্যি কথা বলতে যে এই সরকার যখন মানে তার স্বরূপে আত্মপ্রকাশ করতে শুরু করেছে, এই সময়টা যদি আমি ধরি হচ্ছে ফেব্রুয়ারি পরবর্তী, আসলে মার্চ মাসে যখন আমরা বলি যে বড় বড় যে কয়েকটা নাম, আরো বড় যে নামগুলি যখন যাদেরকে ধরা হলো বিভিন্ন রকম ভাবে, তখন থেকে আমরা কিন্তু উৎফুল্ল হয়েছি একটা কারণে, যে একটা লোক নিজেরা মনে করতেছে যে বাংলাদেশের কোনো আইন তারে কখনো এটা ধরতে পারবে না, তারে খুব কাচুমাচু হয়ে খুবই মলিন একটা শার্ট বা মলিন একটা জামা টামা পরে তাকে কোথায় কোথায় চলে যেতে হচ্ছে। এইটা দেখে আমরা কিন্তু উৎফুল্ল হয়েছিলাম যে দেখ ভাই তোমার কেউ আইনে হচ্ছে না। পরে কিন্তু দেখা গেল যে এখান থেকেও কেন জানি একটা অদৃশ্য পিক এন্ড চুজের ব্যাপার চলে আসতেছে, এবং খুব এটা যে খুব দূরবর্তী ভাবে হয়েছে তা কিন্তু না, খুব নিকটবর্তী সময়ে, যে একই ধরনের অপরাধ বা একই ধরনের অন্যায় একজন করছে আরেকজন করে নাই, এরকম একটা জায়গায় পিক এন্ড চুজ, এবং এই পিক এন্ড চুজটা কিন্তু খুব মানে প্রকাশ্য ছিল। আমার মনে হয় যে সাদা পাইটা আরো ভালো বলতে পারবেন, যে মানে এই আমি একদম স্পেসিফিকলি বলতে চাই যে সরকারের 60 জন মন্ত্রীর মধ্যে যে 20 সাবেক মন্ত্রীর মধ্যে যে 20 জনকে ধরা হলো, 40 জনকে যে ধরা হলো না, সেটা কি কোনো স্পেসিফিক ডাটার ভিত্তিতে করা হয়েছিল কিনা, কোনো স্পেসিফিক কোনো গবেষণার ভিত্তিতে করা হয়েছিল কিনা আমার জানা নাই। কেন এই 20 জনকে ধরা হলো, কেন ওই 40 জনকে ধরা হলো না, আমার কিন্তু জানা নাই। স্যার আপনি একটু যদি পাল্টা প্রশ্ন করি, হ্যাঁ, যে আমরা সবসময় তো দেখি যে সিলেক্টিভিটি থাকে। এই সিলেক্টিভিটি আমি মোটেই সাপোর্ট করছি না, যে কজন কি করলো কজন কি করলো না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখি একটা খুন ধরা পড়েছে, ওটা ইনভেস্টিগেট হয়েছে, ওটার ব্যাপারে কেস হয়েছে। আপনি নিজেই তো এইসব, আপনি যে বলছেন যে কজনকে ধরা হয়েছে ওদের বিরুদ্ধে যে সিরিয়াস, অনেকের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ আছে দুর্নীতি, আপনি নিজে তো এরকম সাংবাদিক থাকতে থাকতে এরকম অনেক ঘটনাগুলো আপনি নিজে তদন্ত করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে সিলেক্টিভিটির ব্যাপারে আপনার সাথে এখন অন্য জায়গাতে যদি আমরা দেখি যে এখন যে প্রক্রিয়াটা অনেকটা কি বলবো মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি বলবো, সেটার মধ্যে একটা কারণও হতে পারে যে তদন্তগুলো অলরেডি করা হয়েছিল, যে তথ্যগুলো অলরেডি ছিল সেগুলো নেওয়া হয়নি, এবং যাদের আমাদের কাজ ছিল আমরা হয়তো দিতে যাইনি, সেখানে একটা ব্যাপার আছে। অবশ্যই রাষ্ট্রকে আমাদের দায়ী করা উচিত ফার্স্ট, এবং রাষ্ট্রযন্ত্রকে, যে স্বচ্ছভাবে তদন্ত যে করা উচিত ছিল সেটা তারা করেনি আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে, এবং সেই
বিষয়গুলো আরো পরিষ্কার হতে যাবে যত দিন যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে, আমি দুর্নীতির কথা কেন বলছি, মানবাধিকার লঙ্ঘনের কথা যদি বলি, আমার মানে আসলে ব্যথাটা সেই জায়গায় যে আমার একটা আশা ছিল যে যখন জবাবদিহিতার কথা উঠেছিল 1/11 পরে, এবং বিশেষ করে যখন আমরা ওইসব বড় বড় যারা আইনের ঊর্ধ্বে ছিল তাদেরকে ধরা খেতে দেখলাম, তখন আমার একটা আশা ছিল যে তারা যে অনেক জায়গায় খুব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল সেগুলোর জন্য তাদের আসলে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু ওইরকম একটা মামলা তো হতে দেখিনি এখন পর্যন্ত। নতুন করে মানবাধিকার লঙ্ঘন ঘটনা হয়েছে, এবং আমি নিজে ভিকটিম যে ইউনিভার্সিটি ঘটনা আমাকে পালিয়ে থাকতে হয়েছে, কারণ 86,000 জন ছাত্র শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 86,000 করলে আমার নাম অবশ্যই পড়ে, কারণ পালিয়েছিলাম আমি। এই যে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করতে যে আমার নিজের মানবাধিকার কিন্তু এখানে লঙ্ঘিত হচ্ছে। তবে সারা হোসেন এবং খালেদ যেটা বললো, আমার কাছে জবাবটা কেন এরকম হয়, এই কারণে হয় যে এই সরকারের দুটো কেন্দ্র রয়েছে, একটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার, আর হচ্ছে সেনাবাহিনী। এই দুই কেন্দ্রের মধ্যে একজনের সমন্বয়হীনতা কাজ করে, ফলে 40কে ধরা হয় কিংবা 20কে ধরা হয় না, অমুককে ধরা হয়, এই সমন্বয়হীনতা কিন্তু কাজ করে। এবং এই সরকারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব এলিট, এরা খুব শহর অভিমুখী, এবং দেখবেন যে কারণে বস্তি উচ্ছেদ হচ্ছিল, হকার উচ্ছেদ হচ্ছিল, এবং সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গাকে ঢাকা ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছিল। কি পরিমাণ এলিট দৃষ্টিভঙ্গি থাকলে এই ধরনের সরকার পরিচালনা কিন্তু হতে পারে। কাজে এটি সরকারের সমন্বয়হীনতা। ওনারা তো বলেন যে ওনারা এলিটদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছেন, যে কারণে BMW হ্যামার গাড়িগুলো। ঠিক অবশ্যই, হ্যাঁ সেইটা ঠিক আছে, এইটা বোধহয় এক ধরনের আয়ু আছে, কিছু এলিটকে হুমকি দিয়ে আসলে এক ধরনের এলিটিজমই তৈরি করার চেষ্টা আমার যেটা মনে হচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ এরা তো নির্বাচিত মানুষ না, এদের ওইভাবে জনসম্পৃক্ততা নাই, ফলে যেভাবে তারা বিশ্ববীক্ষণ তৈরি হয় সেটা খুব জনবিচ্ছিন্ন হয়ে যায়। যে কারণে দেখবেন যে এই কাজের সমন্বয়হীনতা, জিনিসের দ্রব্যমূল্য বাড়ছে, এখানে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে অল্প দিনের মধ্যে মোটা থেকে আমার মনে হয়, এবং তারা স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে, এবং তাদের বাক্য শব্দচয়ন এবং যেভাবে তারা ইন্টারভিউ দেয়, তারা দেখে আবার নতুন করে আওয়ামী লীগ বিএনপির মন্ত্রীদের মতো আবার মালিক হয়ে যায়। এই যে রাষ্ট্রের মালিক হয়ে যাওয়ার প্রবণতা উপদেষ্টাদের মধ্যে দেখে, এটা খুব দুঃখজনক আসলে। এই কারণে আমি বলি, আমি জানি না, খুব ভালো কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি প্রথমে বলেছি আমি খুব অপটিমিস্টিক মানুষ। আমি বলি যে একটা খুব খুশির ব্যাপার ছিল যে এই যে রাষ্ট্রের মালিক যারা হয়ে যায়, আসলে মনে হয় যে একদম আকাশের কাছাকাছি পৌঁছে যায়। এরা যখন ধরা পড়লো, বা একটা জিনিস সেটেল করার ফার্স্ট স্টেপ একটা হয়েছিল যে কেউ আসলে আইনের ঊর্ধ্বে না, প্রশ্নের ঊর্ধ্বে না, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। এক্স্যাক্টলি সেটাই। আমার কথা হচ্ছে যে এই ভয়াবহ বা আকাশের কাছাকাছি মানুষগুলো যখন ধরা পড়ছে, সেই সময়ে যারা উপদেষ্টা ছিলেন তারা পদত্যাগ করার পরে তাদের নিয়ে কথা যখন শোনা যাচ্ছে, তখন মনে হয় আমরা আসলে কিছু শিখি না, ইতিহাস থেকে আমরা কিছু শিখি না। আমরা মনে করি আমি এখন যেখানে আছি এইটাই সারা জীবন চলবে। আসলে একে বদলে ওকে বদলে কোনো লাভ নেই আসলে, কারণ যে আসবে, এ যাবে, ও আসবে, কিন্তু সিস্টেমটাই আসলে হয়তো বা খারাপ। নাকি চেয়ারের আলাদা একটা চরিত্র আছে, যে চেয়ারে বসলে মানুষ চেঞ্জ হয়ে যায়। যতদিন না আমরা আসলে ইতিহাস থেকে শিখবো না, বাংলাদেশের ভবিষ্যৎ একটু, মানে আমি অপটিমিস্টিক মানুষকে বলছি যে মানে সেরকম ভালো না। ওনারা গণমাধ্যমে কাজ করেছেন, সাংবাদিকতা শিক্ষক। আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে অনেক ক্ষোভ দেখলাম আমরা মিডিয়ার প্রতি, আপনি কিভাবে দেখছেন যে মিডিয়া কি তার যথাযথ রোলটা পালন করছে বাংলাদেশ? না, অবশ্যই করতে, মানে আই থিঙ্ক করতে পারছে না, দ্যাটস ডেফিনেটলি ট্রু। কারণ আমরা জানি যে করতে পারছে না, না করছে না। না, আই থিঙ্ক করতে পারছে না, বিকজ এক ধরনের চাপ আছে। সেটা আই থিঙ্ক বাইরের চাপ না, নিজের ভেতরেও চাপ আছে। বাইরের চাপ তো আছে, বন্ধই করে দিল, এটা সরাসরি বাইরে থেকে চাপ। এবং তাছাড়া আমরা যেটা জানি যে ধরেন জরুরি ক্ষমতা বিধিমালা যে প্রভিশন গুলো আছে, যে ধারাগুলো আছে, সেগুলো সরাসরি ভাবে না হয় প্রয়োগ করা হচ্ছে না। কিন্তু সবাই তো জানে যে একটা অলিখিত কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে, যে অনেক কিছু নিয়ে কথা বলা যাবে না, একভাবে কথা বলতে হবে। তারপরে এইসব থাকা সত্ত্বেও আমার মনে হয় অনেক ধরনের আলোচনা কিন্তু হচ্ছে। অ্যাটলিস্ট আপনাদের এইসব টক শো অনেক কিছু আসছে, এবং খবরে আমার মনে হয় অনেক কিছু তারপরে আসছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পারা যাচ্ছে না। আমি একটা উদাহরণ দিতে পারি। চলে সুশীলের মৃত্যুর কথা আপনারা সবাই জানেন, একজন আদিবাসী নেতা এবং মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতা উনি। ওনাকে তো আসলে খুনই করা হয়েছে, হেফাজতে নিয়ে অভিযোগ উঠেছে যে সেই অবস্থায় ওনাকে শারীরিক নির্যাতন করে সেই অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। পরবর্তীতে একটা তদন্ত প্রক্রিয়া শুরু হলো। সেই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত বের হয়নি। আমি তো অনেক খবর দেখছি প্রত্যেক দিন রাতে, এটা নিয়ে তো কোনো রকম খবরই দেখলাম না আজ পর্যন্ত। এই খবরটা কেন করা যাচ্ছে না? আমরা আগে যেরকম দাবি, আমরা তো 36 বছর ধরে দেখে আসছি যে বিভিন্ন সরকার কিন্তু বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টগুলো প্রকাশ করেনি। এটা এই সরকার নতুন করে দায়ী নয়, এটার জন্য সবাই করেছে। আমার মনে হয় খালেদও একমত হবে। কিন্তু এই ক্ষেত্রে নতুন যেটা আমরা দেখছি যে এটা নিয়ে কিন্তু মিডিয়াতে আমরা কথা বলতে পারছি, যেটা আমার খুব খারাপ লাগছে এখন। যে একদিকে আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা মানে যেদিকে যাওয়ার কথা হয়তো পুরোপুরি ভাবে সেই দিকে যাচ্ছে না,
সেটা নিয়ে খুব ফ্র্যাঙ্কলি রিপোর্টিং দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমার মনে হয় আমরা কিন্তু ভুলে যাচ্ছি অনেক কিছু। এবার আমি খালেদের কথাটা উদাহরণ হিসেবে নিয়ে আসি, যে নাইকোর যে ঘটনাটা, দুর্নীতির যে ঘটনাটা ছিল, সেটা নিয়ে তো খালেদের একটা মানে একদম কি বলবো